স্বাগত তোমাদের। আজকে আমরা নতুন করে একটি ভিডিওতে বাকি পড়াগুলোর যে অংশগুলো রয়েছে নিরপেক্ষ বচনে সেই অংশগুলো পড়ব। দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো ভিডিও পড়েছি সেখানে আমরা বিভিন্ন বচনগুলোর সংজ্ঞা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এইবার যেগুলো আমরা আলোচনা করেছি সাধারণত ওগুলো নিরপেক্ষ বচন বা সাধারণ বচনগুলোর মধ্যে পড়ে। এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অনিরপেক্ষ বা নন ক্যাটাগরিক্যাল প্রপোজিশনগুলোর সংজ্ঞা। ঠিক আছে, তাহলে প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে যে নন ক্যাটাগরিক্যাল প্রপোজিশন বা অনিরপেক্ষ বচন তার সংজ্ঞাটি কি। সংজ্ঞাতে বলছে যে বচনের উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধ অন্য কোনো শর্তের ওপর নির্ভর করে। তাহলে কি বললো, উদ্দেশ্য আর বিধেয় এই যে দুটো পদ, এই দুটো পদের যে সম্পর্ক যখন কোনো শর্তের ওপর নির্ভর করে তাকে অনিরপেক্ষ বচন বলে। আমরা প্রথমেই যখন বিস্তারিত আলোচনা শুরু করেছিলাম, ভিডিওগুলো বচনের যে চ্যাপ্টারগুলো শুরু করেছি, দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম, সেই সময়ই আমরা নিরপেক্ষ শব্দটাকে পুরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলাম। আজ সেই জায়গায় দাঁড়িয়ে আরেকবার রিপিট করে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি তোমাদের। নিরপেক্ষ শব্দের অর্থ ছিল যা কোনো কিছুর অপেক্ষা রাখে না। আর যখন বলবে অনিরপেক্ষ তখন কি হবে, যা কোনো কিছুর অপেক্ষা রাখে, অর্থাৎ সাপেক্ষ। অনিরপেক্ষ শব্দটা বলা আর সাপেক্ষ শব্দটা বলা অনুরূপ হয়ে যায়। তাহলে কি বললো, সংজ্ঞাটা আরেকবার বলি। সংজ্ঞাতে বলছে যে বচনে উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধ অন্য কোনো শর্তের উপর নির্ভর করে তাকে অনিরপেক্ষ বচন বলে। এই জাতীয় বচনকে সাপেক্ষ বচন বা কন্ডিশনাল প্রপোজিশনও বলা হয়, কারণ এখানে বিধেয় শর্ত সাপেক্ষ উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে। আরেকবার বলি, এই জায়গাটাতে সেন্টেন্সটা কি বলছে, বলতে চাইছে এই জাতীয় বচনকে সাপেক্ষ বচন বলে। আমি এইমাত্র বললাম যে নিরপেক্ষ অর্থাৎ যা কোনো কিছুর অপেক্ষা রাখে না, অনিরপেক্ষ যা কোনো কিছুর অপেক্ষা রাখে অর্থাৎ সাপেক্ষ। ঠিক এইখানে সেই কথাটাই বলা হলো, এই জাতীয় বচনকে সাপেক্ষ বচন বা কন্ডিশনাল প্রপোজিশন বলা হয়, কারণ এখানে বিধেয় শর্ত সাপেক্ষে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে। উদাহরণস্বরূপ কি বলা হয়েছে, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। অর্থাৎ প্রথম অংশ যদি পরে যে অংশটুকু আছে বৃষ্টি হয় তাহলে আগের অংশ, সেই অংশটি মাটি ভিজবে, এই দ্বিতীয় অংশ অর্থাৎ প্রথম অংশটাকে যদি সাবজেক্ট ফর্মে ধরে নেওয়া হয় একটা বাক্যের, আর দ্বিতীয় অংশটাকে যদি প্রেডিকেট ফর্মে ধরে নেওয়া হয়, তাহলে এই প্রথম অংশটি দ্বিতীয় অংশের সাথে শর্ত সাপেক্ষ সম্পর্ক রাখে। কি বলছে, শর্ত সাপেক্ষ সম্পর্ক রাখে। প্রথম অংশটা ঘটলেই দ্বিতীয় অংশটা ঘটবে, প্রথম অংশটা থাকলেই দ্বিতীয় অংশটা থাকবে। প্রথম অংশটা যদি না উপস্থিত থাকে তাহলে দ্বিতীয় অংশটা আসার সম্ভাবনা থাকে না। তাই এই সম্পর্ককে শর্ত সাপেক্ষ সম্পর্ক বলা হচ্ছে। তাহলে অনিরপেক্ষ বা সাপেক্ষ বচন আবার দু রকমের হতে পারে, একটা কি প্রাকল্পিক আর একটা কি বৈকল্পিক। দু ধরনের হতে পারে। অনিরপেক্ষ বচন বা সাপেক্ষ বচন দু রকমের হতে পারে, একটা প্রাকল্পিক একটা বৈকল্পিক। প্রাকল্পিক বাক্যের সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই, বা প্রাকল্পিক বচনের সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। প্রাকল্পিক বাক্য বা বচন হাইপোথেটিক্যাল সেন্টেন্স বা হাইপোথেটিক্যাল প্রপোজিশন, you may call it sentence not statement. ওকে, স্টেটমেন্ট ফর্মও বলা হয় অনেক সময়, তো তুমি স্টেটমেন্ট কথাটাও বলতে পারো। তাহলে সংজ্ঞাতে কি বলা হলো, যে অনিরপেক্ষ বা সাপেক্ষ বচনে যদি অথবা অনুরূপ কোনো শব্দের সাহায্যে শর্তটি প্রকাশ করা হয় তাহলে প্রাকল্পিক বচন হয়। কি বলা হলো, তাহলে প্রাকল্পিক বচন হয়। যেমন যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। প্রাকল্পিক বচনে তাহলে শর্তটা কি, যদি দিয়ে কোনো একটা বাক্য লেখা হবে, তারপরে দ্বিতীয় অংশে ওই যদির যে শর্তটা সেটার যে অনুরূপ অংশ অর্থাৎ বিধেয় অংশ সেটা লেখা হবে। ঠিক আছে, তাহলে তাকে কি বলা হবে, প্রাকল্পিক বাক্য। তাহলে প্রাকল্পিক বাক্যের শর্ত কি থাকছে, যদি তাহলে তারপর এখানে একটা উদাহরণ দেওয়া হলো, যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। তাহলে যদির পরের অংশটা হচ্ছে শর্ত, দ্বিতীয় অংশটা হচ্ছে বিধেয় অর্থাৎ উদ্দেশ্যকে সাপেক্ষ সম্পর্কে আবদ্ধ করেছে। পরেরটা শোনো, পরেরটা হচ্ছে বৈকল্পিক বাক্য। পরেরটা কি আছে,
বৈকল্পিক বাক্য বা বৈকল্পিক বচন, ডিসজান্টিক প্রপোজিশন বা ডিসজান্টিক স্টেটমেন্ট ফর্ম বা স্টেটমেন্ট। এবার আমরা ওগুলো আলাদা ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব, যখন সত্যাপেক্ষকের চ্যাপ্টার করব সেখানে বলবো যে বৈকল্পিক বচন কাকে বলে, বৈকল্পিক বচনের আকার কাকে বলে, অর্থাৎ বৈকল্পিক বচন মানে বৈকল্পিক ডিসজান্টিক স্টেটমেন্ট ফর্ম, এই বিষয়গুলো আমরা স্টেটমেন্ট আর স্টেটমেন্ট ফর্মের মধ্যে ডিফারেন্স আছে, সেই পার্থক্যগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো যখন সত্যাপেক্ষকের চ্যাপ্টার পড়বো। ঠিক আছে, এইখানে আমরা শুধুমাত্র সংজ্ঞাটাই পড়বো। বৈকল্পিক বচনের সংজ্ঞায় কি বলেছে, যে সাপেক্ষ বচনে দুটি বক্তব্য এমনভাবে যুক্ত থাকে যার একটিকে অপরটির বিকল্প বা অল্টারনেটিভ হিসাবে গ্রহণ করা হয়। যেমন রাম আসবে অথবা শ্যাম আসবে। কি বলা হচ্ছে, একটা বাক্যের প্রথম অংশ আর দ্বিতীয় অংশ এমনভাবে লেখা হবে যে প্রথম অংশ আর দ্বিতীয় অংশের মধ্যে সম্বন্ধটা বিকল্পের, হয় তুমি প্রথম অংশকে গ্রহণ করো অথবা দ্বিতীয় অংশকে গ্রহণ করো, প্রথম অংশটি দ্বিতীয় অংশের বিকল্প, দ্বিতীয় অংশটি প্রথম অংশের বিকল্প। এই অনুসারেই যে বাক্যটা গঠিত হবে সেই বাক্যটার নামই হবে বৈকল্পিক বচন। ঠিক আছে, দেখো আমরা প্রাকল্পিক বাক্যের যে বা প্রাকল্পিক বচনের যে গুণ পরিমাণ নির্ণয় করা হয় কিভাবে, সেই বিষয়গুলোকে এবার বিস্তারিত আলোচনা করি, তারপর আমরা বৈকল্পিকেরটা আলোচনা করব। দেখো প্রাকল্পিক বচন আমরা কিভাবে লিখি, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। কি লেখা হয়েছে, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। এই যে যদি বৃষ্টি হয় প্রথম অংশ, যেটাকে এস বা পূর্বগ বলা হচ্ছে, মাটি ভিজবে এই অংশকে বিধেয় বা অনুগ বলা হচ্ছে। আসলে প্রাকল্পিক বাক্যকে বা প্রাকল্পিক বচনকে যে প্রথম এবং দ্বিতীয় অংশের শর্ত অনুসারে ভাগ করা হয় সেইভাবে সাজালে পরে আমাদেরকে বলতে হয় তাহলের আগের অংশটা, মানে যদির পর থেকে তাহলের আগের অংশটা, এই যে এইটুকুনি অংশ এটা পূর্বগ, আর তাহলের থেকে যে অংশটা এটা অনুগ, অর্থাৎ পূর্বগ মানে এস আর অনুগ মানে পি। পরিষ্কার তোমাদের কাছে এটা? দেখো আমি একটুখানি এই জায়গাটা মুছে দিই, তাহলে মনে হয় তোমাদের একটু সুবিধা হবে, একটু বেশিই দাগ দেওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মুছে নিলাম। দেখো তাহলে আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল কোন অংশটাকে পূর্বগ বলে কোন অংশটাকে অনুগ বলে। এবার আমরা দেখি যে এই যদি তাহলে দেওয়া যে বাক্যটা, তার গুণ আমরা কি করে নির্ধারণ করতে পারি। ঠিক আছে, প্রাকল্পিক বচনের গুণ সদর্থক বা নঅর্থক নির্ভর করে বচনটির অনুগ বা মূল বক্তব্যের গুণের ওপরে। অনুগটি যদি সদর্থক হয় তবে প্রাকল্পিক বচনটি সদর্থক হবে, অনুগটি যদি নঅর্থক হয় তবে প্রাকল্পিক বচনটি নঅর্থক হবে। সুতরাং পূর্বকের গুণের দ্বারা প্রাকল্পিক বচনের গুণ নির্ধারিত হচ্ছে না। কাজেই অনুগর যে গুণ, অনুগের যে গুণের দ্বারা, অনুগর পজিটিভ হোক নেগেটিভ হোক যেটাই হোক না কেন, সেই অনুগর গুণের দ্বারা প্রাকল্পিক বচনটার সামগ্রিক গুণকে আমরা নির্ধারণ করি। আমরা দুটো উদাহরণ নিই, একটা সদর্থক একটা নঅর্থক, তাহলে মানে বিষয়টা পরিষ্কার হবে। যদি বৃষ্টি হয়, এখানে যদি বৃষ্টি না হয় বলছে, পরেরটাতে বৃষ্টি হয় বলছে, যদি বৃষ্টি না হয় তাহলে আমি বাড়ি যাব, এটা সদর্থক। দেখো এখানে না শব্দটা যোগ করা আছে কিন্তু পূর্বগতে, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু না শব্দটা যোগ করা আছে পূর্বগর সাথে। ঠিক আছে, অথচ পূর্বগর সাথে না যোগ করার পরও বাক্যটা কিন্তু সদর্থক বাক্যে পরিণত হয়েছে। পরের উদাহরণটা লক্ষ্য করো, পরের উদাহরণে বলছে যদি বৃষ্টি হয় তাহলে বাড়ি যাব না। যখন বললো দ্বিতীয় অংশে অনুগতে এসে না করলো, তখন বাক্যটা নঅর্থকে পরিণত হয়েছে। তাহলে আমরা এটা বুঝলাম যে পূর্বগ অংশে না থাকলেও বাক্যটা সদর্থকই হতে পারে, আর যদি দুটোতেই সদর্থক থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু পূর্বগতে যদি না থাকেও তাহলেও বাক্যটা সদর্থকই হবে, নঅর্থক হবে না। এটা পরিষ্কার? নেক্সট আমরা প্রাকল্পিক বচনের পরিমাণ কি করে নির্ধারণ করব। প্রাকল্পিক বচনের পরিমাণ নির্ধারণ, অর্থাৎ সামান্য না বিশেষ, আমরা কি করে বুঝবো সেইটা পুরোপুরিভাবে নির্ভরশীল অনুগ যেভাবে পূর্বগকে অনুসরণ করে তার উপরে। যদি অনুগটি সবসময় পূর্বগকে অনুসরণ করে তবে প্রাকল্পিক বচনটি হয় সামান্য, অপরপক্ষে অনুগ যদি কোনো কোনো ক্ষেত্রে পূর্বগকে অনুসরণ করে তবে প্রাকল্পিক বচনটি হবে বিশেষ। একটা উদাহরণ, দুটোর জন্য একটা করে উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বুঝে নিই। দেখো প্রথমে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেখানে বলছে যদি সূর্য ওঠে
তবে অন্ধকার দূর হবে। দেখো কি বলেছিল, অনুগ যদি এইরকম হয় যে পূর্বকে সবসময় অনুসরণ করে, দেখো অন্ধকার দূর হতে গেলে আলো সর্বদা দরকার। আর যদি সূর্য ওঠে তাহলে অন্ধকার কখনোই থাকা সম্ভব না। তাহলে যখন 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 এইরকম পরিস্থিতি হবে যে সূর্য উঠেছে, তাহলে তো সর্বদাই অন্ধকার দূর হয়ে যাবে। তাহলে অনুগকে পুরোপুরিভাবে সে যেভাবে আর কি বলা হলো এখানে, যে অনুগ সর্বদাই পূর্বকে অনুসরণ করেই তৈরি হচ্ছে, সেই কারণে এই বাক্যটা সামান্য বচনে পরিণত হবে। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা বলছে যদি মানুষ সর্বদংশনে আক্রান্ত হয় তাহলে মানুষ মৃত্যু মুখে পতিত হবে। দেখো এক্ষেত্রে মৃত্যু মুখে পতিত হওয়া মানে বিধেয় অংশটা সর্বদাই উদ্দেশ্য অংশকে অনুসরণ করে না। কারণ মৃত্যু হলেই যে সর্পদংশনেই শুধু মৃত্যু হতে পারে তা কিন্তু নয়, বা সর্পদংশন হলেই যে সর্বদা মৃত্যু হবে এমনও নয়। তাহলে পূর্ব অংশকে অনুগ অংশ পুরোপুরিভাবে কিন্তু অনুসরণ করলো না, বিশেষ বিশেষ ক্ষেত্রেই শুধুমাত্র অনুসরণ করছে। সেই কারণে এই ধরনের প্রাকৃত বাক্যগুলো বিশেষ বচনে পরিণত হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে অনুগর গুণের ওপরেই নির্ভর করে প্রাকল্পিক বচনের গুণটি। একই রকমভাবে অনুগ কিভাবে পূর্বকে অনুসরণ করছে তার উপর নির্ভর করে পরিমাণটি। তাহলে আমাদের কাছে প্রাকল্পিক বচন পরিষ্কার। নেক্সট আমরা বৈকল্পিক বচনটা একটু দেখে নেব। দেখো বৈকল্পিক বচনের একটা উদাহরণ প্রথমেই লেখা আছে। কি বলা আছে এখানে? বলা আছে রাম চা খাবে অথবা কফি খাবে। প্রথম অংশটা মানে অথবার আগের অংশটা, এই যে অথবার আগের অংশটা, এইটুকুনি অংশকে বলছে প্রথম বিকল্প, আর দ্বিতীয় অংশটাকে বলছে দ্বিতীয় বিকল্প। এই অথবা শব্দটাকে বৈকল্পিক বচনের সংযোজক বলা হয়। পরিষ্কার তোমাদের কাছে? হ্যাঁ, আমাদের এটা জানতে হবে যে বৈকল্পিক বাক্য হওয়া মানেই, বৈকল্পিক বচন হওয়া মানেই অথবা সর্বদাই সংযোজকের কাজ করবে। আর প্রথম অংশকে বলা হবে প্রথম বিকল্প, দ্বিতীয় অংশকে বলা হবে দ্বিতীয় বিকল্প। এটা পরিষ্কার? দেখো এবার বলছে বৈকল্পিক বচনের গুণ কি করে নির্ধারণ করা হয়। গুণের দিক থেকে বৈকল্পিক বচন সব সময়ই সদর্থক হয়, কখনো অনর্থক হতেই পারে না। কি বললো? গুণের দিক থেকে সর্বদাই বৈকল্পিক বচন সদর্থক হয়, কখনো অনর্থক হতেই পারে না। কেন হতে পারে না? অথচ দেখো এই যে উদাহরণটা দেওয়া আছে এখানে এই না শব্দটা লেখা আছে। কি বলছে? রাম চোরও না পাগলও নয়। তার মানে এখানে একটা না, আবার এখানে একটা না। তোমরা তো খুব ভালো করেই জানো দুটো নেগেটিভ অর্থাৎ মাইনাসে মাইনাসে কি উত্তর আসে, তোমরা জানো তো ভালো করে এটা, তাই না? অঙ্কের এই সূত্রটা তোমরা পড়েছো, যেখানে দুটো মাইনাস চিহ্ন থাকলে পরে উত্তরটা প্লাসে পরিণত হয়ে যায়। ঠিক একই রকম এখানে বলছে রাম চোরও না পাগলও না, তার মানে দুটো নেগেটিভ হওয়াতে সেন্টেন্সটা বিকাম পজিটিভ। ওকে, বৈকল্পিক বচনের রূপ দু রকমের হতে পারে, হয় না হয়, নয় না হয়, আইদার অর নাইদার নর। ঠিক আছে, আমরা এগুলো আরও বিস্তারিত আলোচনা করব যখন সত্যাপেক্ষকের চ্যাপ্টার পড়ব, সেখানে আমরা এগুলোর বিস্তারিত আলোচনা করব, সাংকেতিক আকার আলোচনা করব, আরও বিষয়গুলো বিস্তারিতভাবে ওখানে পড়ব। দেখো তারপরে বলছে বৈকল্পিক বচনের পরিমাণ নির্ধারণ। বৈকল্পিক বচনের পরিমাণ কি করে বুঝবো? পরিমাণ মানে কোয়ান্টিটি। কোয়ান্টিটির দিক থেকে, পরিমাণের দিক থেকে বৈকল্পিক বচন সামান্য বা বিশেষ দুই হতে পারে। দেখো তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বৈকল্পিক বচনের গুণ সর্বদা পজিটিভ হবে, আর বৈকল্পিক বচনের যদি পরিমাণের কথা হয় তাহলে সেটা বিশেষও হতে পারে আবার সামান্যও হতে পারে। তাহলে বিশেষ বচনটা কীরকম হতে পারে বা সামান্য বচন কী হতে পারে, একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নিই। উদাহরণের সাহায্যে দেখো, সকল ছাত্র হয় সৎ কিংবা অসৎ। তাহলে কি বলছে? সব ছাত্র, পৃথিবীর যত ছাত্র আছে, হয় সে সৎ হবে আর না হলে সে অসৎ হয়ে যাবে। পরিষ্কার? এইটা হচ্ছে সামান্য বৈকল্পিক বচন, কারণ পৃথিবীর সমস্ত ছাত্র সম্পর্কে বলেছে। আর এখানে আমরা আরেকটা উদাহরণের সাহায্যে পড়ি, সেইখানে বলছে যে কোনো কোনো মানুষ হয় সাধু অথবা অসাধু। কোনো কোনো মানুষ, পৃথিবীর সব মানুষের কথা বলেনি, কিছু কিছু মানুষের কথা বলছে, কিছু কিছু মানুষের কথা বলছে।
সেই মানুষগুলো সাধু হতে পারে, আবার অসাধুও হতে পারে। তাহলে কিছু কিছু মানুষের কথা যখন বলছে, আমরা জানি অল্প মানুষের কথা বললে বাকি মানুষদেরকে বাদ দিয়ে দিলে পরে সেটা বিশেষ বচনে পরিণত হয়, তাহলে সেইটা হবে বিশেষ বৈকল্পিক বচন। পরিষ্কার? তাহলে আমরা একবার পুরো পড়াটাকে রিকল করে নিই। কি কি পড়লাম আজকে দেখো। প্রথমেই পড়েছি অনিরপেক্ষ বচন অর্থাৎ সাপেক্ষ বচনের সংজ্ঞা পড়েছি, তারপরেই পড়েছি তার একটা উদাহরণ দিয়ে বিষয়টা বিস্তারিত আলোচনা করে যে সাপেক্ষ বচন কয় প্রকার। সাপেক্ষ বচন এখানে প্রাকল্পিক ও বৈকল্পিক দুই ভাগে বিভক্ত করে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আমরা প্রাকল্পিক বচনের সংজ্ঞা পড়েছি এবং বৈকল্পিক বচনের সংজ্ঞা পড়েছি। নেক্সট আমরা প্রাকল্পিক বচনের সংজ্ঞা, বৈকল্পিক বচনের সংজ্ঞার পরে প্রাকল্পিক বচনের একটা উদাহরণ নিয়ে কোন অংশকে পূর্বক বলে আর কোন অংশকে অনুগ বলে সেটা আলোচনা করেছি। তারপরে প্রাকল্পিক বচনের গুণ কিভাবে নির্ধারণ করা হয় সেটা একবার আলোচনা করলাম। সেখানে কি বলা হচ্ছে, প্রাকল্পিক বচনের গুণ সর্বদাই নির্ভর করে অনুগর উপরে, অনুগর যেটা মূল বক্তব্য তার উপর নির্ভর করে প্রাকল্পিক বচনের গুণ। ঠিক একই রকমভাবে বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচনের পরিমাণ, প্রাকল্পিক বচনের পরিমাণও নির্ভর করে অনুগ কিভাবে পূর্বকে অনুসরণ করছে তার উপরে। আমরা আসি এরপরে বৈকল্পিক বচনে। বৈকল্পিক বচনের একটা উদাহরণ নিলাম এবং প্রথম বিকল্প ও দ্বিতীয় বিকল্প কোনটাকে বলা হয় সেটা বিস্তারিতভাবে দেখানো হলো একটা উদাহরণের মাধ্যমে। তারপরেই আলোচনা শুরু করলাম বৈকল্পিক বচনের গুণ কি করে নির্ধারণ হয়। তখন আমরা জানতে পারলাম যে বৈকল্পিক বচনের কখনো নঅর্থক বাক্য বা নেগেটিভ কোনো সেন্টেন্স তৈরি করা পসিবল নয়, সর্বদাই পজিটিভ হয়। ঠিক সেই সময়ই আমরা এটাও দেখলাম যে বৈকল্পিক বচনের দুটো রূপ হয়, একটা আইদার অর আর একটা নাইদার নয়, নাইদার নর। প্রথম অংশটাকে কি বলছে, হয় না হয়, আর দ্বিতীয় অংশটাকে বলছে নয় না হয়। ঠিক আছে? একই রকমভাবে বৈকল্পিক বচনের পরিমাণ নির্ধারণ করার কথা যখন আসলো তখন আমরা জানতে পারলাম যে বৈকল্পিক বচনের পরিমাণ সামান্য বিশেষ দুই হতে পারে। সামান্য কখন হতে পারে, এটা পুরোপুরিভাবেই নির্ভর করছে সাবজেক্টিভ ফর্মের উপরে অর্থাৎ প্রথম অংশের উপরে। প্রথম অংশটা যেটা থাকছে, যেখানে আমরা কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে বলছি, সেই ব্যক্তি বা বিষয় সম্পর্কে কতগুলো মানুষ সম্পর্কে বলছি বা কতটা বিষয় সম্পর্কে বলছি তার উপর নির্ভর করছে বাক্যটা বা বচনটা সামান্য হবে না বিশেষ হবে। এখানে প্রথমে বলেছিলাম সকল ছাত্র, তার মানে পৃথিবীর যত ছাত্র আছে সবার সম্পর্কে বলা হয়েছে, তাই বাক্যটা সামান্য বৈকল্পিক বচন হয়েছে। আর যখন বলেছি কোনো কোনো মানুষ হয় সাধু বা অসাধু, তখন সেটা বিশেষ বৈকল্পিক বচনে পরিণত হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আগামী দিন আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা এই পড়াশোনাগুলোকে বারবার দেখে দেখে পড়া কমপ্লিট করে খাতায় নোট ডাউন করে নিও। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।